আবার তৃণমূল কংগ্রেসকেই গ্রহণ করবে দাবি কৌশিক বিশ্বাসের। অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই বড়দিন এবং নববর্ষের আবহে সবাইকে আগাম শুভ নববর্ষের শুভেচ্ছা। বাঙালির বড়দিন বললেই কি মনে হয় বলুন তো? একজন ইহুদি দোকানের কেক একটা বাঙালি হিন্দু লাইন দিয়ে কিনবে, যেটা একজন মুসলিম কারিগরের হাতে তৈরি, উদযাপন হবে খ্রিস্টানদের উৎসব। হ্যাঁ, এটা আমার উত্তরাধিকার। যে উত্তরাধিকার কাজী নজরুলের শ্যামা সঙ্গীত গেয়ে আমাকে শ্যামা পূজা উদযাপন করতে শেখায়। আমাকে শেখায় মধুবন মে রাধিকা নাচেরে, এমন একটা গান যে গানটা গেয়েছিল মোহাম্মদ রফি, সুর দিয়েছিল নওশাদ, লিপ দিয়েছিল ইউসুফ খান ওরফে দিলীপ কুমার, এবং লিখেছিলেন একজন উর্দু শায়ের। এটা আমার উত্তরাধিকার। এবার অনেক আলোচনা হচ্ছে, আলোচনার ভেতর অভ্র একটা খুব ইন্টারেস্টিং কথা বললো, 350 কোটির কথা বললো। আমি অভ্রকে বলবো ইডি এবং আইটি রেডের ভেতর পার্থক্যটা একটু বুঝে নিতে হবে। ঠিক যে কারণে জাকির হোসেন বা কৃষ্ণ কল্যাণীর বাড়িতে আইটি রেড হলেও তারা গ্রেফতার হয় না, কিন্তু পার্থ চ্যাটার্জি কেন গ্রেফতার হয়? ক্যাশ ইন হ্যান্ড বলতে কি বোঝায়? আমাকে অতটা সময় আজকে আমি অ্যাকাউন্টেন্সি ক্লাস নেবার সুযোগ অবশ্যই এখানে পাবো না, সেইটা আমাকে অ্যালাউও করবে না বিশ্বদা। অবশ্যই এটা নিয়ে আমরা বিশদে আলোচনা করতে পারি। যাদের যাদের এ ব্যাপারে আগ্রহ আছে একটু গুগল করে নেবেন, অভিযোগ করাটা সহজ। এবার আসা যাক হচ্ছে ফুটবল খেলা এবং গীতাপাঠ। গীতাপাঠ হোক ফুটবল, লোক ঠকানোর কৌশল। কেন বলছি? তার কারণটা হচ্ছে, দেখুন আমরা বাঙালিরা এই মুহূর্তে যে জায়গায় দাঁড়িয়ে আছি, অন্তত বাংলার সরকার তাদের অন্তত ফুটবল নিয়ে আলোচনা করাটা না করাই উচিত। আইএফ এর অবস্থা খুব খারাপ। আইএফ এমন অবস্থায় রয়েছে একটা বাঙালি ফুটবলার তুলে আনতে পারে না। অর্থাৎ ওটা যতটা ভালো দৃশ্যকল্প, ততটা অন্তত রাজনৈতিক আলোচনা নয়। আমরা ফুটবলের মতো এদিক ওদিক হচ্ছি। এবার আসা যাক গীতাপাঠ প্রশ্নে। কর্মণ্যে বাধিকারস্তে মা ফলেষু কদাচন। এবার গীতার আমি অনেক শ্লোক টোক দেখলাম, কোথাও এটা লেখা নেই যে একজন চোর এটা জাস্টিফাই করতে পারবে। এটা কোন শ্লোকে আছে আমি নিশ্চিত দেবজিৎ আমাকে এরপরে শিখিয়ে দেবে। একজন ঘোষিত চোর যে টিভির সামনে, সেটা বিশ্বদাদের আর্কাইভেও রয়েছে, আমি আশা করবো সেই আর্কাইভের ক্লিপিংও যেন অবশ্যই এই শোয়ের সঙ্গে এডিট করে দেখানো হয়। ঘোষিত চোর, সে তখন তৃণমূলে ছিল, সে টাকা নিচ্ছে, সে বলছে হিন্দু ধর্মকে বাঁচাবার জন্যে আপনারা গীতা পাঠ করুন। অথচ গীতায় কিন্তু আলটিমেটলি এটা বলা হলো যে অধর্মের জন্য অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে কুরুক্ষেত্র কিন্তু জমি দখলের লড়াই। সেই জমি দখলের লড়াইতে আলটিমেটলি আত্মীয়র বিরুদ্ধে অস্ত্র তুলতেও অসুবিধা নেই যদি সে অন্যায় করে থাকে। হিন্দি হিন্দু হিন্দুস্থান, এই স্লোগান দেওয়া বিজেপির কাছ থেকে যে অন্য ভাষা বা ধর্মের প্রতি আমরা কোনো ভালোবাসা বা অন্য কোনো সহিষ্ণুতা পাবো এই আশা করি না। কিন্তু আমাদের ভারতবর্ষের একটা সংবিধান বলে একটি বস্তু আছে, সেখানে আর্টিকেল 25, 26, 27, 28 বলে রাইট টু রিলিজিয়ান অ্যাক্ট, এবং সেই রাইট টু রিলিজিয়ান বলে গীতা পাঠ হোক বা কোরআন পাঠ আমার ব্যক্তিগত জীবনচর্যা। সেটা যখন সর্বসমক্ষ হয় তখন সেটা ধর্ম থাকে না, রাজনীতি হয়ে যায়। এবং যখন এই ধর্মটা রাজনীতি হয়ে যায় তখন আনফর্চুনেটলি আমাদেরকে মল মাসে গীতা পাঠের অনুষ্ঠান দেখতে হয়। আমি জানি না মল মাসে গীতা পাঠের অনুষ্ঠানটা ঠিক কতটা স্বাস্থ্যসম্মত। ভালো থাকবেন, ধর্ম নিয়ে আলোচনা আরও হবে যত ইলেকশন আসবে। ধন্যবাদ অভিষেক। পার্থপ্রতিম বিশ্বাস। একটা জিনিস ঠিক যে আপনি যেভাবে টপিক সেট করেছেন তাতে গতকাল বিকেলে ঘটা একটা ঘটনা রাজ্যে সেটা আরও বেশি ডাইমেনশন পাল্টে দিয়েছে। সেটা হচ্ছে রাজীব কুমারের প্রত্যাবর্তন, খোকাবাবুর প্রত্যাবর্তনের মতো। দুর্নীতি অস্ত্র হবে কিনা সেটা কিন্তু এখান থেকেই হচ্ছে যে বোঝা যায় যে সারদা হচ্ছে আমাদের রাজ্যে বৃহত্তম আর্থিক কেলেঙ্কারি। যে সারদার সিট গঠন হয়েছিল সেই সিটের মুখ্য ছিলেন রাজীব কুমার, এবং অভিযোগ হচ্ছে তিনি হচ্ছে এই সমস্ত তদন্তের নথি হাফিস করেছিলেন এবং তিনি বনবাসে গেছিলেন, তাকে সিবিআই ধরতে এসেছিল। সেই অবস্থায় দাঁড়িয়ে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর দলবল নিয়ে একজন আইপিএস অফিসারকে আগলে রেখেছিলেন যেভাবে রাস্তা জুড়ে। আমি বললাম তারপরে সেই বনবাস থেকে ফিরিয়ে আনলেন এই লোকসভা ভোটের আগে যখন রাজীব কুমারকে, তখন সত্যিই বোঝা যাচ্ছে যে কখনো অস্ত্র এবং কখনো আবেগ, এই দুটোই হচ্ছে দুর্নীতির জায়গা। এবং এই কারণের জন্য যে তৃণমূল কংগ্রেসের মুখপাত্র যে কথাটা বলেছেন খুব ইন্টারেস্টিং, যে রাজীব কুমার অ্যাপয়েন্টেড হয়েছেন ভালো, কিন্তু যেন কোনো নির্দোষ মানুষকে তিনি দোষী সাব্যস্ত না করেন। আসলে একটা বড় কথা বলে ফেলেছেন এই বিবৃতির আড়ালে। গোটা রাজ্য জুড়েই পুলিশ প্রশাসনকে যেভাবে ব্যবহার করা হয়েছে এবং যার মধ্যে দিয়েই আসলে এই দুর্নীতির ফুল ফল পেকে উঠেছে এই পর্যন্ত,
সেটা কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছে যে পুলিশকে কিভাবে সরকার ব্যবহার করেছে এবং ঠিক তরল পাত্রের মতো যে পাত্রে এখন রাখছে সেই পাত্রের আকার ধারণ করছে। এখন মুশকিলটা হচ্ছে যে এই রকম একটা রাজ্যে যেখানে দাঁড়িয়ে ভোটে ইস্যু হওয়ার কথা ছিল বিশ্ব, ঠিকই তো, অন্ন, বস্ত্র, বাসস্থান, এখন যদি হয় অন্ন নিয়ে আলোচনা করতে হয়, প্রথম হচ্ছে জ্যোতিপ্রিয় মল্লিকের নাম চলে আসে। আপনি বাসস্থানের কথা যদি আলোচনা করতে হয়, আবাস দুর্নীতির কথা চলে আসে। আপনি শিক্ষা কাজের কথা যদি হয়, তাহলে ওই যে ফুটপাতে বসে আছে হাজার হাজার দিন, আমি বললাম নিয়োগ দুর্নীতির বিরুদ্ধে যারা আন্দোলন করছেন তাদের কথা আসে। কাজ যদি বলেন, হেন জায়গা নেই রাজ্যের যেখানে হচ্ছে যে বিনা টাকায় বিনা দুর্নীতিতে মানুষ সরকারের থেকে দেওয়া কোনো কাজ পেয়েছে। ফলে এরকম একটা অবস্থায় দাঁড়িয়ে যে গোটা রাজ্যে দুর্নীতি একটা ইস্যু হচ্ছে, আর দুর্নীতির বিরুদ্ধে মানুষকে বিচার পাওয়ানোর দায়িত্ব একটা হচ্ছে বিচারালয়ের আর একটা হচ্ছে তদন্তকারী সংস্থার। তদন্তকারী সংস্থা, হোয়াট ইজ দেয়ার রোল? আমি রাজীব কুমার দিয়ে শুরু করেছিলাম। আজ পর্যন্ত যে রাজীব কুমারকে সিবিআই ডাকতে এসেছিলেন তারা আর 1 ইঞ্চি এগোয়নি। আপনি গত 1.5-2 বছর ধরে যত দুর্নীতি, এই যে নিয়োগ দুর্নীতি হচ্ছে, ইডি আসছে, সিবিআই আসছে, রাম শ্যাম যদু মধু ছোট, কিন্তু কিছুতেই মূল মাথা ধরা পড়ছে না, যার মধ্যে দিয়ে অন্তত বোঝা যায় যে এই দুর্নীতি চক্রটা এরপর বন্ধ হবে, মানুষ সুবিচার পাবে। কারণ যে এই দুর্নীতি, আমি বলছি সিবিআই ইডি কন্ট্রোল করছেন যারা, তারাও আসলে এটাকে কখনো সংঘাতের অস্ত্র, কখনো সমঝোতার অস্ত্র হিসাবে দেখছেন, এবং রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের সাথে সেই রকমই একটা আন্ডারস্ট্যান্ডিং চলছে। তা নাহলে তো এই ঘটনা ঘটে না। যে আমি বলছি এরকম একটা অবস্থায় দাঁড়িয়ে আপনি যদি বলেন যে আমাদের রাজ্যে এবার বাঙালি আবেগের কথা আপনি এনেছেন, কারেক্ট, যে গীতা পাঠ কবে হয়নি? আমাদের রাজ্যে বহুকাল ধরে হয়েছে, কিন্তু ম্যাপ বেঁধে ব্রিগেডে গীতা পাঠ করতে হচ্ছে ফলের আশা না করেই, ফলের আশা করে, সামনে ভোট, ফলে এটা ফলের আশা করেই গীতা পাঠ হচ্ছে। রাম মন্দির, এমনি রাম মন্দির তো অনেক হয়েছে, ভারতবর্ষে রামের পুজো হয় চিরকালই, ফলে কিন্তু রামকে বিনিয়োগের বিষয়বস্তু রাজনীতিতে করা, এটা হচ্ছে যে আমাদের দেশে হচ্ছে যে এই প্রথম এরকমভাবে হচ্ছে। আমি বলছি যে এই জায়গাটা হচ্ছে যে মারাত্মক জায়গা। আমাদের একটা জিনিস শুধু খেয়াল রাখতে হবে যে এই বাঙালি আবেগের কথা যখন বলছে, আমাদের রাজ্য এখন একটা কম্পিটিটিভ কমিউনালাইজেশনের মধ্যে পড়েছে। হিন্দুত্বর জায়গায় কে কত বড়, ফলে দীঘাতে আপনার জগন্নাথ ধামের মন্দির তৈরি করতে হচ্ছে, এবং সেখানে হয়তো মুখ্যমন্ত্রীকে উদ্বোধন করতে হবে যেভাবে প্রধানমন্ত্রী উদ্বোধন করতে যাবেন। বলছি এই বাঙালির আবেগ, এটার বাইরে দাঁড়িয়ে এই ভোটটা হবে, মানুষ রুটি রুজির ভিত্তিতে ভোট হবে। আমার মনে হয় যে ব্রিগেড গীতা পাঠের জন্য যেমন নির্দিষ্ট থাকবে, লক্ষ মানুষ কাজের দাবিতে 7 তারিখেও ব্রিগেড সমাবেশ করবেন, এটাও আর একটা ব্রিগেড, যেটা মানুষের দাবিতে ব্রিগেড। ধন্যবাদ পার্থদা। দেবজিৎ। মুশকিলটা হচ্ছে পশ্চিমবঙ্গ এখন একটা নির্বিকল্প দুর্নীতির ক্ষেত্র, তা নিয়ে কোনো সন্দেহ নেই। ত্রাণের ত্রিপল থেকে চাকরির পরীক্ষা, গরু পাচার থেকে বালি পাচার, যে কোনো ক্ষেত্রেই পশ্চিমবঙ্গ এগিয়ে বাংলা দুর্নীতির ক্ষেত্রে। কীরকমভাবে চলছে? একটা রেন্ট সিঙ্কিং, খাজনা আদায় প্রকল্প। কীরকম খাজনা? আপনি প্রথমে আপনাকে তৃণমূল কংগ্রেসের জার্সিটা পরে নিতে হবে। তৃণমূল কংগ্রেসের জার্সি যেই পরবেন, কমসে কম গাড়িতে গোটা 20 তৃণমূল কংগ্রেসের ব্যাজ ঝুলিয়ে দেবেন বা ছুঁড়ে রাখবেন ড্যাশবোর্ডে। পুলিশ প্রশাসন আপনাকে বাপ বাপ বলে রাস্তা ছাড়তে শুরু করবে। পেছনে যদি মানে ব্যাক ইয়েতে উইন্ডে যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি থাকে, তাহলে তার কোনো কথাই নেই। সেই গাড়িতে বস্তায় বস্তায় টাকা আপনি যে কোনো জায়গা থেকে টেনে এনে কলকাতায় বা কলকাতা থেকে যে কোনো জায়গায় নিয়ে যেতে পারবেন। পুলিশ কোথাও আপনার গাড়ি আটকাবে না। এই পুরো পদ্ধতিটা চলছে একটা প্রাতিষ্ঠানিক রূপ নিয়ে। মমতা বন্দ্যোপাধ্যায় চতুর্দিকে বলে বেড়াচ্ছেন যে এ কী হচ্ছে, এ কী বেরোচ্ছে। ওই যে সবাই বলছে খাটের নিচ থেকে টাকা, বান্ধবীর বাড়ির থেকে টাকা, যারা দেহরক্ষী তাদের বাড়ি থেকে টাকা, লাখ লাখ টাকা, 50 লাখ, 1 কোটি টাকা করে মাঝে মাঝেই 9 বার 10 বার করে লটারির টিকিট পাচ্ছেন। এরকম সুন্দর ভাগ্য কপাল করা লোকজন চতুর্দিকে আসছেন। মাগুর মাছের ব্যবসা করতে করতে প্রান্তিক মানুষ, তিনি একদম তেজারতির সম্রাট হয়ে যাচ্ছেন। তো এগুলো তো সবাই জানে যে একটা কালীঘাটের পর্ণকুটির থেকে আসা নিয়ন্ত্রণ সেটাকে নিয়ন্ত্রণ করছে। যেখানে পাড়ার পাঁচু যদি কাউন্সিলর হন, তিনি একটা নর্দমা উদ্বোধন করতে গেলেও অনুপ্রেরণা ছাড়া হয় না। চিড়িয়াখানার সিংহের কথা, সিংহ শাবকের কথা তো বাদই দিলাম এই বাংলায়। সেখানে দাঁড়িয়ে এত টাকার 9-6 বয় হয়েছে, সেটা কেউ জানতেন না, কেউ বোঝেননি। 2 জন মাত্র মন্ত্রী, 3 জন মাত্র আমলা, আর 4 জন মাত্র লোকজন মিলে করেছেন। এটা একটুখানি অন্যরকম লাগছে না? আর দ্বিতীয় কথা, একটা জিনিস দেখে খুব ভালো লাগলো, এই 2 টার্মে মোদী সরকার চলাতে আজকে দিন এসে গেছে ভাই। তার কারণ তৃণমূল কংগ্রেস এমনকি সিপিএম পার্টি অবধি একসঙ্গে দাঁড়িয়ে বলছেন, ওরে বাপরে বাপ,
এত বড় গীতা পাঠ, বিবেকানন্দের অপমান হয়েছে, এই হয়েছে তাই হয়েছে, এতদিন তো কোনোদিন নাম করেননি। আজকে গীতা পাঠ করছেন ব্রিগেডে কিছু লোক একসঙ্গে মিলে, তার জন্য অসুবিধা হচ্ছে। রাস্তায় নেবে, আমার ব্যক্তিগত ধর্মকে যখন আমি রাস্তায় নামিয়ে আনছি তখন এটা রাজনীতি হচ্ছে। আরে ভাই, গত 50 বছরের ওপর 70 বছর ধরে শহর কলকাতার বিভিন্ন রাস্তা আটকে জুম্বাবারে নামাজ পড়া হচ্ছে, কোনোদিন তো বলেননি যে এটা খুব খারাপ হচ্ছে। আর গীতা পাঠের মধ্যে কি খারাপ আছে? গীতা কি এমন কোনো বই নাকি যে সাম্প্রদায়িক বই? গীতাতে কোথাও লেখা আছে নাকি যে ও যে অভিষেক ভাইপো নয়, জিজ্ঞেস করছিলেন যে গীতাতে কোথায় লেখা আছে, কি লেখা আছে? গীতাতে অনেক কথা লেখা আছে কি নেই তার থেকেও বড় কথা, গীতাতে এ কথা লেখা নেই বিশ্বদা, যে এই গীতা যে না মানিবে তার গলা কাটিয়া দিতে হইবে, এই গীতা যে না মানিবে তাকে তার বাড়ির বউ বাচ্চাকে ঘর থেকে টেনে আনা যাবে, এই গীতা যে বা যারা মানবে না উল্টো দিকের লোক তাদেরকে খুন করার কাতলে আমের অধিকার দেওয়া হচ্ছে। কি অসুবিধা আছে? গীতা পাঠ হয়েছে তো। আর দ্বিতীয়ত, দুর্নীতি অস্ত্র নয়। শেষ করি এই কথা বলে, দুর্নীতিকে সামনে রেখে শাসক দল টাকা রোজগার করেছে তৃণমূল কংগ্রেস, এবং সেই টাকা ছড়িয়ে আবার মসনদে আসার চেষ্টা করবে বা করার স্বপ্ন দেখছে। নিশ্চিত থাকুন 2024-এর 15ই আগস্ট লালকেল্লা থেকে প্রধানমন্ত্রী রূপে জাতিকে সম্বোধন করবে ধন্যবাদ। নরেন্দ্র দাস দামোদর দাস মোদী। ধন্যবাদ।